আমরা আজকে শুরু করব ক্লাস 12 এর ধারক ধারকত্ব। আমার আগের ক্লাসগুলোতে আমরা প্রথমে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী পড়ে তড়িৎ ক্ষেত্র পড়লাম, দিয়ে তড়িৎ বিভব পড়লাম। আজকে আমি নতুন টপিক পড়াবো ধারক ধারকত্ব। খুব মন দিয়ে দেখবে। ধারক ধারকত্ব নাম দুটো মন দিয়ে দেখবে এবং ব্যাপারটা কিভাবে আসছে আস্তে আস্তে বলছি। হ্যাঁ, মনে করো কোন একটা পরিবাহী, যে কোনো পরিবাহী, সেই পরিবাহীকে আমি আধান দেব। ঠিক আছে, যদি আমি কোনো পরিবাহীকে আধান দিই, মনে করো এটা একটা পরিবাহী, সেই পরিবাহীটা প্রথমে নিস্তড়িত, মনে করো এখানে কিউ পরিমাণ আধান দিলাম। যদি আমি এখানে কিউ পরিমাণ আধান দিই তাহলে এর বৃদ্ধি পাবে বিভব ভি। কেন বৃদ্ধি পাবে? কারণ প্রথমে আমি যখন একে কিছু পরিমাণ আধান দিয়েছি তখন ওর মানে আধান যখন এর মধ্যে ছিল না, তখন কিন্তু তার মধ্যে কোনো বিভব ছিল না। কিন্তু যেই আধান কিউ দিলাম ওর বিভব বৃদ্ধি পেয়ে ভি হলো। কেন? কারণ কিউ আধান দেওয়ার পর যদি আমাকে ফার্দার কোনো একটা আধান দিতে হয় তাহলে কিন্তু আমাকে এই কিউ এর এগেইনস্টে দিতে হবে। মনে যেন মানে বলতে চাইছি, সাপোজ আমি এখানে কিউ আধান দিয়েছি হলো, এবার কিউ আধান দেওয়ার আগে আমি এখানে যদি একটা প্লাস ওয়ান আধানকে আনতাম তাহলে কোনো রকম কাজ করতে হতো না। কিন্তু কিউ আধান দেওয়ার পর যদি আমি প্লাস ওয়ান আধানকে এখানে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমি কিউ আধানের মানে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে এর উপর, যেটা বিভব ভি। তার মানে কোনো পরিবাহীকে আধান দিলে তার কি বৃদ্ধি পায়? বিভব বৃদ্ধি পায়। অর্থাৎ আমি এক কথায় বলতে পারি যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি, মানে যত তুমি আধান দেবে তত তার বিভব বৃদ্ধি পাবে। দ্যাটস মিন এখান থেকে বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু কে ইনটু ভি। এই যে কেটা, এই কেটা হলো ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় সি। দ্যাট ইজ কিউ ইকুয়াল টু সি ভি। তার মানে এখান থেকে আমি একটা নতুন ধ্রুবক পেলাম যেটা সি, সেই সি কেই বলা হয় ধারকত্ব। তাহলে একটা পরিবাহীর যদি আমি আধান দিই তাহলে তার বিভব বাড়ে, সেখান থেকে আমি তার সম্পর্ক থেকে একটা নতুন টার্ম পেলাম সি, যাকে বলা হয় ওই পরিবাহীটার ধারকত্ব। তাহলে ধারকত্ব বুঝতে পারলে ম্যাথমেটিক্যালি। ধারকত্ব তাহলে দু রকমের সংজ্ঞা দিচ্ছি, একটা ফিজিক্যালি একটা ম্যাথমেটিক্যালি। যদি ফিজিক্যালি বলি তাহলে বলতে পারি আমরা যে একটা পরিবাহীকে যদি আধান দিই তাহলে আধানটা ওর মধ্যে ও কতটি আধান নেবে বা কতটি আধান ও ধরে রাখতে পারবে নিজের মধ্যে, সেই ক্ষমতাটাকেই বলতে পারি আমরা ধারকত্ব। দ্যাট ইজ দ্য মিনিং অফ ধারকত্ব। ম্যাথমেটিক্যালি বলতে পারি আমরা কিউ ইকুয়াল টু সিভি। সো যদি ভি ইজ ইকুয়াল টু 1 ধরি তাহলে আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু সি। দ্যাটস মিন কোনো একটা পরিবাহীর 1 ভোল্টেজ মানে 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে গেলে যে পরিমাণ আধান লাগে তাকে বলা হয় তার ধারকত্ব। ধারকত্ব ফিজিক্যাল মিনিং হলো আধান ধরে রাখার ক্ষমতা, এরকম একটা ভাবতে পারো। ঠিক আছে, আর তোমার ম্যাথমেটিক্যালি বলতে পারি 1 ভোল্টেজ বিভব বৃদ্ধি করতে গেলে কোনো একটা পরিবাহীকে যে পরিমাণ আধান দিতে হয় সেটাই হলো তার ধারকত্ব। তাহলে আমরা নতুন একটা টার্ম পেলাম ধারকত্ব, যেটা হলো আধান ধরে রাখার ক্ষমতা। এবার আমরা দেখি এই ধারকত্ব কিভাবে কিভাবে বৃদ্ধি করা যায়। 1 নম্বর, পরিবাহীর ক্ষেত্রফল। বলছে পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে সেখানে আধান থাকার জায়গাটা অনেকটা বেশি পাবে, অর্থাৎ আধান বেশি আসবে, অর্থাৎ তার ধারকত্ব বেশি হবে। মানে পরিবাহীর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে কিন্তু ধারকত্ব বৃদ্ধি পায় বা ধারকত্ব বাড়ে। 2 নম্বর হলো মাধ্যমের উপস্থিতি। বলছে যে পরিবাহীটার আমি ধারকত্ব বের করছি সেই পরিবাহীটাকে যদি আমি শূন্য মাধ্যমে না রেখে একটা কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমে রাখি, মানে অন্য কোনো মাধ্যমে যার পরাবৈদ্যুতিক ধ্রুবককে, তাহলে কিন্তু পরিবাহীটার ধারকত্ব বৃদ্ধি পায়। 3 নম্বর, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। এটা বলছে যে একটা পরিবাহী, যে পরিবাহীটার আমি ধারকত্ব বের করছি সেই পরিবাহীর নিকটে মানে কাছে
একবারে সংস্পর্শে না হলেও চলবে, বাট কাছাকাছি যদি কোথাও আরেকটা কোনো পরিবাহী থাকে এবং যে আরেকটা পরিবাহী আছে সেটা যদি গ্রাউন্ডেড থাকে তাহলে আরো ভালো। মানে কোনো একটা পরিবাহীতে ধারকত্ব মাপছি, তার কাছাকাছি যদি কোনো অন্য কোনো একটা পরিবাহী থাকে তাহলে কিন্তু যে পরিবাহীটা ধারকত্ব আমরা ভাবছি সেই পরিবাহীটা ধারকত্ব অনেকটা বৃদ্ধি পায়। এবং যে নেক্সট সেকেন্ড পরিবাহীটা যেটা নিয়েছি এক্সট্রা, সেটাকে যদি গ্রাউন্ডেড করে রাখি তাহলে মেন যে পরিবাহীটা যা ধারকত্ব আমরা ভাবছি তার ধারকত্বটা আরো বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে? এবং এই 3 নম্বর কেসটা আমরা পরে পড়বো, কারণ এই যখন আমি ধারকটা পড়বো, ধারকত্ব তো সব পরিবাহী হয়। ঠিক আছে? দ্যাটস মিন এভরি, প্রত্যেকটা পরিবাহীতেই কিউ আধান দিতে পারে, কিছু পরিমাণ আধান রাখতে পারে। তার মানে প্রত্যেকটা পরিবাহী কিন্তু ধারক হয়। মানে এভরি কন্ডাক্টর হ্যাজ ইটস ক্যাপাসিটি টু স্টোর চার্জ। বাট যদি আমরা ধারক কাকে বলবো, স্পেশালি ধারক তাকেই বলবো যদি একটা পরিবাহীতে যতটা চার্জ স্টোরেজ করা যায় তার থেকেও যদি কোনোভাবে কৃত্রিম ভাবে আমি আরো বেশি চার্জ স্টোরেজ করতে পারি, তাহলে সেই সিস্টেমটাকে বলবো ধারক। সেটা এইভাবে বৃদ্ধি করানো হবে, সেটা পরে আমরা দেখছি। তারপর তো ধারকত্বটা পড়ছি, ধারকত্বটাই বোঝো। ধারকত্ব বৃদ্ধি করার তিনটা আমরা উপায় জানলাম, হয়ে গেছে। এবার ধারকত্বের একক কি? ধারকত্ব আমরা জানি Q ইকুয়াল টু CV, দ্যাট ইজ C ইজ ইকুয়াল টু Q বাই V। তাহলে ধারকত্বের একক দেওয়া হলো এখান থেকে, Q মানে কুলম্ব পার ভোল্ট, কুলম্ব পার ভোল্ট। এটাকে বলা হয় ফ্যারাডে। কি বলা হয়? ফ্যারাডে। আর যদি আমি তোমার SI CGS নিই তাহলে সেটা হয়ে যাবে স্ক্যাট ফ্যারাডে। মনে রাখবে এটা হলো ধারকত্বের একক। এবার আমরা ধারকত্ব যখন একক জেনে গেলাম, ধারকত্ব সম্বন্ধে জেনে গেলাম, এবার একটা কোন পরিবাহীর ধারকত্ব বের করা যাক। মনে করা যাক একটা পরিবাহী নেওয়া হলো আর ব্যাসার্ধের, আর সেন্টিমিটারে, কিসের নেওয়া হলো? আর সেন্টিমিটারের একটা পরিবাহী নেওয়া হলো। যদি আর সেন্টিমিটার মানে সিজিএস, ঠিক না? যদি আর সেন্টিমিটারের একটা পরিবাহী নেওয়া হয় তার ধারকত্ব সি, সেটা আমরা বের করবো কত। তো মনে করলাম একে কিউ আধান দেওয়া হয়েছে। কত আধান দেওয়া হয়েছে? কিউ। যদি কিউ আধান দেওয়া হয় তাহলে আর ব্যাসার্ধের যে মানে পরিবাহীটা নিয়েছি তার বিভব কি হবে? ভি ইকুয়াল টু কিউ বাই কে আর। আমরা আগের চ্যাপ্টারে বিভব চ্যাপ্টারে শিখলাম যে কোন পরিবাহী পৃষ্ঠে যদি বের করি তাহলে তার বিভব হয় কিউ বাই কে আর। স্মল আর জায়গায় মানে ক্যাপিটাল আর, যদি আর দূরত্ব নিতাম তাহলে স্মল আর হতো, যেহেতু পৃষ্ঠে নিয়েছি সেটা ক্যাপিটাল আর। তাহলে ধরো এটা বিভব পেয়ে গেলাম, এটা বিভব, এটা আধান। তাহলে ধারকত্ব কত হবে? সি ইকুয়াল টু আমরা জানি কিউ বাই ভি। তো কিউ কত? কিউ তো কিউ, ভি কত? কিউ বাই কে আর, দ্যাট ইজ কিউ ইন্টু কে আর বাই কিউ, দ্যাট ইজ কিউ, কিউ কেটে গেল, দ্যাট ইজ কে আর। তাহলে একটা আর সেমি ব্যাসার্ধের সিজিএস পদ্ধতিতে ওই পরিবাহীটার ধারকত্ব সি ইকুয়াল টু হয় কে আর। যদি আমরা ধারকত্বটা মানে পরিবাহীটা শূন্য মাধ্যমে রেখে থাকি তাহলে কিন্তু কে ইজ ইকুয়াল টু 1 হয়, দ্যাট ইজ সি ইকুয়াল টু হয় আর। তাহলে এখান থেকে একটা কনক্লুশন পেলাম যে শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সংখ্যা মানের সাথে সমান হয়। হয়ে গেল। এটাই যদি আমরা এসআই পদ্ধতিতে করতাম, যদি আর মিটার নিতাম তাহলে কি হতো? তাহলে সি বের করতাম, কিউ আধান দিয়েছি, কে আর এর জায়গায় শুধু চলে আসতো আমার 4 পাই এপসাইলন নট আর। শূন্য মাধ্যমে করছি তাহলে এখানে আমার এখানে কি হতো? কিউ বাই ভি ইকুয়াল টু হতো কিউ বাই 4 পাই এপসাইলন নট আর, that is equal to q into 4 pi epsilon naught r by q, that is 4 pi epsilon naught r. যদি আমি শূন্য মাধ্যমে করি তাহলে 4 pi epsilon naught r, আর যদি যে কোনো মাধ্যমে করতাম তাহলে বেরোতো 4 pi epsilon r। এটাই বেরোতো এসআই পদ্ধতিতে কোন পরিবাহীর ধারকত্ব। হয়ে গেল, খুব সিম্পল। দেখো বোঝা গেল কিনা? এবার আমি যেটা বের করবো সেটা ধারকত্ব জেনে নিয়ে একটা পরিবাহীর স্থিতিশক্তি কি করে বের করবো। এটা একটু কঠিন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মন দিয়ে দেখবে। পরিবাহীর স্থিতিশক্তি
আমরা জানি স্থিতিশক্তি মানেই হলো তোমার কোন একটা কার্য, যখন কোনো কিছুর উপর কোনো একটা কার্য করা হয় সেই কার্যটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তো একটা ধারকের মানে একটা পরিবাহী স্থিতিশক্তি বের করা যাক। মনে করো একটা পরিবাহী নিয়েছি, ঠিক আছে, যে কোনো সেই পরিবাহীটাকে তোমাকে কিউ পরিমাণ আধান দিতে হবে। এটা তোমার ওয়ার্ক ডান, মানে কাজ, পুরো কিউ পরিমাণ আধান তোমাকে ওই পরিবাহীটাকে দিতে হবে। তো তুমি কি করলে, প্রথমে কিউ পরিমাণ আধান থেকে 1 চামচ আধান উঠালে। একটা থিঙ্কিং ভাবো, এবার 1 চামচ আধান যে তুমি উঠালে, আচ্ছা যে পরিবাহীটাতে আমি যে পরিবাহীটার ধারকত্ব মানে স্থিতিশক্তি বের করব সেই পরিবাহীটার ধারকত্ব সি। আচ্ছা ধারকত্ব কিন্তু একটা ধ্রুবক রাশি, এটা কিন্তু পাল্টায় না, কারণ কিউ ইকুয়াল টু সিভি, এই সি ধারকত্বটা কিন্তু ধ্রুবক। কিউ ভি পাল্টাতে পারে কিন্তু সি কখনো পাল্টায় না। তো মনে করো তার ধারকত্ব সি ধরলাম সাপোজ। এবার সেই ধারকত্ব বালা পরিবাহীটাতে আমি কিউ পরিমাণ আধান দিতে হবে। তাহলে প্রথমে আমি এই কিউ পরিমাণ আধান পুরোটা না দিয়ে, পুরোটা তো একবার দেওয়া যায় না, ওখান থেকে 1 চামচ আধান দিলাম। সাপোজ স্মল কিউ, কতটি আধান দিলাম মন দিয়ে রেখে, স্মল কিউ। আমি যেই স্মল কিউ আধান দিলাম, এই স্মল কিউ আধান যখন আমি কোনো ওই পরিবাহীটাকে দিলাম, আমাকে কি কোনো কাজ করতে হলো? কোনো কাজ করতে হলো না, কারণ আমি স্মল কিউ চার্জ যখন দিলাম, যে পরিবাহীটাকে দিলাম সেই পরিবাহীটা নিস্তড়িত ছিল, তার মানে আমাকে কারো এগেনস্টে কিছু করতে হয়নি। কিন্তু যখনই আমি স্মল কিউ চার্জটা পরিবাহীকে দিয়ে দিলাম, ওই পরিবাহীটা কিন্তু স্মল ভি পরিমাণ একটা বিভব গেইন করলো, মানে এখন কিন্তু ওই পরিবাহীটার বিভব হয়ে গেল ভি, হয়ে গেল। এবার আমি এখান থেকে যদি আরো মানে বাকি চার্জটুকু দিতে যাই, তখন কিন্তু আমি এই ভিটা কি করে বাধা দেবে। কেন? কারণ এই ভিটা যে বিভব সৃষ্টি করছে সেটা এই আধানের জন্য। এবার এই আধানের চিহ্ন আর এই আধানের চিহ্ন সেম তো, কারণ এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে এই আধান দেওয়ার পর যখন আবার এখান থেকে কিছু আধান দিতে যাব, তখন কিন্তু এই আধানটা বিকর্ষণ করবে। সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে, মানে এই বিভবের বিরুদ্ধে আমাকে কিন্তু এরপরে এখান থেকে বাকি আধানগুলোকে দিতে হবে। তো তারপরে যখন আমি 1 চামচ আধান দিতে যাচ্ছি, তখন এই ভি এর এগেইনস্টে দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। তখন আমি কি করলাম, এখান থেকে মানে বাকিটুকু থেকে আরো একটু কম পরিমাণ আধান দেওয়ার চেষ্টা করলাম। কত দেবো আবার? ডিকিউ, স্মল আধান। তাহলে এই স্মল আধান যখন দিচ্ছি, কার এগেইনস্টে দিচ্ছি আমি? এই বিভবের এগেইনস্টে। তাহলে এই বিভবের এগেইনস্টে যদি আমি ডিকিউ পরিমাণ আধান দিই, তাহলে আমাকে কতটা কাজ করতে হবে? ডিকিউ ইন্টু ভি। কারণ আমরা জানি ভি যদি বিভব হয়, সেই বিভবের এগেইনস্টে যদি আমি কিউ আধানকে আনতে হয়, তাহলে যে কাজ করতে হয় সেটা ইকুয়াল টু কিউ ভি হয়। সো এখানে ডিকিউ ইন্টু ভি, তাহলে এটা হলো ডিডব্লিউ। কেন ডিডব্লিউ? খুবই কম কাজ, মানে এখান থেকে আমি প্রথমে কিউ পরিমাণ চার্জ দিয়েছিলাম, দিয়ে ভি বিভব লাভ করেছি, তারপরে আর একটু ডিকিউ পরিমাণ চার্জ দিলাম, তাতে এতটা কাজ করতে হলো। এইবার আমি যদি এই ডিকিউ পরিমাণের জন্য জেনে যাই যে আমাকে এতটা কাজ করতে হবে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে পুরো আধানটা দিতে গেলে আমাকে কতটা কাজ করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল একটা ইন্টিগ্রেশন। আমরা জানি ইন্টিগ্রেশন করলেই আমি পুরোটা অল্প অল্প করে সেটাকে জুড়ে দিতে পারি। সো আমি যদি এখান থেকে ডাব্লিউ বের করি, তাহলে ডাব্লিউটা ইজিলি লিখতে পারি ইন্টিগ্রেশন ডিকিউ ইন্টু ভি, যেখানে ইন্টিগ্রেশন লিমিট হবে 0 থেকে কিউ পর্যন্ত, মানে আমার শুরু হলো 0 থেকে, কোনো চার্জ ছিল না, শেষ হলো ক্যাপিটাল কিউ এ। তাহলে ইন্টিগ্রেশনটা যদি করে নিতে পারি, তাহলে আমরা কিন্তু যে কার্যটা পাবো সেই কার্যটা এর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে বের করি। আবার আমি জানি যখন কিউ আধান দিয়ে ওর ভি বিভব হয়েছে, তখন কিন্তু ধারকত্ব সি থাকে। তাহলে এখান থেকে আমি কিউ ইকুয়াল টু কিন্তু সি ভি লিখতে পারি, তাই তো? সো এখান থেকে আমি কিন্তু ভি ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই সি। সেখানে যদি বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন হবে 0 to q dq into q by c। এবার c তে ধ্রুবক, তাহলে 1 by c টা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশনে থাকলো q টাকে আগে লিখলাম q into dq 0 to q। তাহলে দেখো therefore ইন্টিগ্রেশন 1 by c থাকলো, ইন্টিগ্রেশনে কি আছে? ইন্টিগ্রেশনে আছে 0 to q dq। এবার ইন্টিগ্রেশন কি হবে? x dx ইন্টিগ্রেশন কি হয়? x to the power 1 plus 1 by 1 plus 1, মানে x square by 2, that is 1 by c। এর ইন্টিগ্রেশন হবে q square by 2। লিমিটটা বসিয়ে দিলাম 0 to q, লিমিট যদি বসিয়ে দিই তাহলে 1 by c, একবার ক্যাপিটাল q square by 2 minus 0 square by 2, that is equal to 1 by c, এটা তো 0 হয়ে গেল, q square by 2। that is যে এই পুরো আধানটাকে দিতে ওই পরিবাহীতে যে কাজ করতে হবে সেটা হলো q square by 2c। এটাই হলো তোমার ওই পরিবাহীটার স্থিতিশক্তি। দেখো বোঝা গেল কিনা? খাতায় করে নেবেন ফটাফট, তাহলে বুঝতে অসুবিধা হবে।
তাহলে এইটাই হলো একটা পরিবাহী স্থিতিশক্তি। এটাকে একটু লুপ দেওয়া যায়, যখন ক্যাপিটাল কিউ আধান দিয়ে দিচ্ছি তখন বিভবটা ক্যাপিটাল ভি হয়ে যাবে, তখনও কিউ ইকুয়াল টু কিন্তু সিভি থাকবে, মানে সিটা কোনো পাল্টাই না। সো কিউ স্কয়ার 2c কে যদি আমি কিউটা পাল্টে দিই তাহলে বেরিয়ে যাবে সি স্কয়ার ভি স্কয়ার বাই 2c, সিসি একটা কেটে যাবে, তাহলে 1/2 cv স্কয়ার লেখা যেতে পারে। আবার এখান থেকে যদি ভি পাল্টাই তাহলে এখান থেকে বলতে ভি ইকুয়াল টু কিউ বাই সি, ভিতরে আমি পুট করে দিই, তাহলে হাফ সি ইন্টু কিউ স্কয়ার বাই সি স্কয়ার, মানে আগেরটাই চলে আসছে ওরা। আর আরেকটা কি রূপ দেওয়া যেতে পারে, একটা হলো কিউ নিলাম, কিউ সি আছে, সি ভি আছে, কিউ ভি দিয়ে লুপ দেবো। যদি কিউ ভি দিয়ে লুপ দিতে যাই তাহলে সি সরাবো, তাহলে এখান থেকে সি ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই ভি, যদি সরিয়ে দিই তাহলে হাফ ইন্টু কিউ বাই ভি ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার কেটে গেল, তাহলে হাফ ইন্টু কিউ ভি। তাহলে একটা কোন পরিবাহী স্থিতিশক্তি কি হয়, W ইকুয়াল টু হয় কিউ স্কয়ার বাই 2c ইকুয়াল টু হয় হাফ সিভি স্কয়ার ইকুয়াল টু হয় হাফ কিউ ভি। তাহলে যে কোনো দুটো জানা থাকলেই আমরা একটা পরিবাহীর স্থিতিশক্তি বের করে নিতে পারি। তাহলে এটা হলো আমরা শিখলাম কি একটা পরিবাহী স্থিতিশক্তি কি করে বের করতে হয়।